তাহলে এই যে পয়েন্টগুলো দেখছো না, এই পয়েন্টগুলো লিখলেও কিন্তু হবে, 4-এ 4 পাওয়া যাবে। বাণিজ্য কি, কথাটা খেয়াল করবে। বাণিজ্য কি, বাণিজ্য কাকে বলে, আমরা এটা দেখাতে চাই। এখন বাণিজ্য বা ট্রেড, এই জিনিসটা কি? ট্রেড মানে কি? এক কথায় ট্রেড মানে দ্রব্য বা সেবার লেনদেন, তাই তো? দ্রব্য বা সেবার কি লেনদেন, একজন দেয় আর একজন নেয়, সেটাকে আমরা বলবো বাণিজ্য। এখন এক্ষেত্রে বাণিজ্য আসলে কেন হয়, কত প্রকার কি কি, সেটা নিয়ে একটা কথাও হয়েছে। আমরা এগুলো নিয়ে খালি একটু গল্পটা এগিয়ে নেই, কারণ পড়াটা যেন মনে পড়ে আর কি। ঠিক আছে না? যেন পড়া মনে পড়ে, সেজন্য একটু রিকল করি। কারো কোনো আপত্তি আছে এতে? না স্যার। আচ্ছা, তাহলে চলো, বাণিজ্য কি? তাহলে বাণিজ্য বলতে আমরা বোঝালাম দ্রব্য বা সেবা লেনদেন বা বিনিময়। বিনিময় মানে একজন দেবে আরেকজন নেবে। তো বাণিজ্য মূলত কত প্রকার? বাণিজ্য প্রকারভেদ হলো 2 প্রকার। আমি যে মার্ক করতেছি সেই কথাটা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তো একটা নাম হলো ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা নাম আন্তর্জাতিক বাণিজ্য বা এক্সটার্নাল ট্রেড। তাই ইন্টারনাল বলতে আমরা কি বুঝাই? কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর অভ্যন্তরে, তাই না? তা আমরা যদি বেসিক জিনিসটা বুঝি, তার বেসিক জিনিসটা কি? যে কোনো একটা নির্দিষ্ট দেশের একটা অঞ্চল, মানে একটা দেশের একটা অঞ্চলের সাথে অপর একটা অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবার বিনিময়টাকে আমরা বলবো কি? অভ্যন্তরীণ বাণিজ্য। তার মানে একটা দেশের ভিতরে এক অঞ্চলের সাথে আর একটা অঞ্চলের দ্রব্য বা সেবা বিনিময়। এই বিষয়টা যদি আমরা একটা সিম্পল হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেটা কিন্তু এভাবেও দেখানো যায়। তোমরা কি আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাও? দেখো তো, এবার ওটা দেখা যাবে। জি। আমরা একটা সাদা বোর্ড একটা বের করবো এখানে, সেই সাদা বোর্ডে আমরা লিখতে পারবো। আচ্ছা, তো এক্সাক্ট বাণিজ্য বলতে কি বোঝাচ্ছিলাম আমরা? দ্রব্য বা সেবা লেনদেন। সেটা একটা যদি দেশের অভ্যন্তরের মধ্যে হয়, তাহলে সেটা হবে অভ্যন্তরীণ। আর দেশের বাইরে যদি হয়, তাহলে সেটা হবে কি? আন্তর্জাতিক। ধরি এটা একটা দেশ, এই যে গোলাকার যে বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ, দেখা যায়? আচ্ছা, এই গোলাকার এটা যদি দেশ হয়, এই দেশের ভিতরে এক অঞ্চল, যেমন ধরো এটা একটা অঞ্চল, এটা আর একটা অঞ্চল, তাই না? এটা আর একটা অঞ্চল, এগুলো কিন্তু সবগুলো একটা দেশের ভিতরে। তাহলে এই অঞ্চলের সাথে আর এই অঞ্চলের মধ্যে একটা দেশের ভৌগোলিক বাউন্ডারি কিন্তু সেম। এই বাউন্ডারির ভিতরে এই অঞ্চলের সাথে এই অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবা লেনদেন হলে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর যদি আর একটা দেশ হয়, আর একটা দেশ লাইক ধরো এই যে দূরে একটা দেশ আছে, এই দেশটা আলাদা দেশ, তাহলে ধরি এটার নাম হলো এ দেশ। তাহলে এটার নাম কি? এ দেশ। আর এইটার নাম হলো বি দেশ। তাহলে বিদেশ মানে বিদেশ, নাকি? কথাটা কেমন মিলে গেল, তাই তো? তাহলে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার বাইরে এ নামক দেশের সাথে বি নামক দেশের মধ্যে দ্রব্য বা সেবা লেনদেন আমরা বলেও কি বলবো? আন্তর্জাতিক বাণিজ্য। এবার কি ক্লিয়ার? এক্ষেত্রে দেশের জি স্যার। সীমারেখার বাইরে যাবে। সীমারেখা বলতে আমি এই যে যে গোলাকার বস্তু দুটো বোঝাচ্ছি। ধরো এ দেশের সীমারেখা, এই পুরোটাই হলো এর সীমারেখা, আর এই পুরোটাই হলো বির সীমারেখা। তাহলে বি দেশের মধ্যে যদি এই অঞ্চল আর এই অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবা লেনদেন হয়, তাহলে আমরা বলবো কি? অভ্যন্তরীণ বাণিজ্য। ঠিক আছে এবার? আর এই অঞ্চলটা, এই দেশটা, এর নাম হলো এ দেশ। তাহলে এ দেশের সাথে বি দেশের মধ্যে যদি দ্রব্য বা সেবা লেনদেন হয় বা আদান প্রদান হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? এই যে এই দেশ থেকে এই দেশ যে কোনো প্রকার লেনদেন বা আদান প্রদান, তাহলে আমরা কি বলবো এটাকে? আন্তর্জাতিক বাণিজ্য। আর যদি এই অঞ্চল থেকে এই অঞ্চল একটা দেশের ভিতরে বোঝায়, তাহলে সেটার নাম কি হবে?
আন্তর্জাতিক বাণিজ্য। তোমাদের বিষয়টা কিন্তু সিম্পল একটা ব্যাপার। এই সিম্পল বিষয়েই তোমাদের কনফিউশন হয়। চলো তাহলে কনফিউশন হয় এমন একটা বিষয় নিয়ে কথা বলি, একটা নমুনা সিকিউ। আমার কথাটা শুনতে পাচ্ছ? আচ্ছা, তো নমুনা সিকিউটা কেমন? ধরো আমি জি জিজ্ঞেস স্যার। করবো কিন্তু, এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। সেটা কিরকম? ধরো বলা আছে যে ক এবং খ দুইজন বন্ধু, তারা আলাদা আলাদা দেশে বসবাস করে। কর দেশে একটি অঞ্চলের সাথে আর একটি অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবার লেনদেন হয় বা আদান প্রদান হয়। বুঝতে পারলে? তাহলে কি হলো? কয়ের দেশে একটি অঞ্চলের সাথে আর একটি অঞ্চলের কি আদান প্রদান হয়। যখন আদান প্রদান হয়, এটা গেল একটা। ক্ষয়ের দেশে তার দেশের সাথে কোনো দ্রব্য বা মানসম্পন্ন দ্রব্য কয়ের সাথে লেনদেন হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্ষয়ের দেশের এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের মধ্যে লেনদেন হয়, আর ক্ষয়ের দেশ অপর একটি দেশের সাথে লেনদেন করে। এবার যাকে জিজ্ঞেস করবো সে বলবে। বিভা বসা, বলো তো ক্ষয়ের দেশ এটা কোন ধরনের মানে বাণিজ্য যুক্ত? স্যার আপনাকে আমি মেসেজ করলাম, আমি তো দেখতেই পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে না? না। কেন, সবাই তো দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, আমরা পাচ্ছি, ও পাচ্ছে না। কেউ পাচ্ছে স্যার না কেন? দেখতে পাচ্ছি। স্যার আমি স্ক্রিনশটও দিলাম রোজাকে, আমি সিরিয়াসলি দেখতে পাচ্ছি না। তুমি ইয়া করো, ইয়া থেকে, গ্রুপ থেকে লিভ নাও। লিভ নিয়ে আবার যুক্ত হও। আচ্ছা, জিমের ক্ষেত্রে কি সমস্যা? স্যার আমারও মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না স্যার। হ্যাঁ, তোমরা কোনো ভিপিএন ইউজ করতেছো নাকি? স্যার এবার পাচ্ছি। না স্যার। আচ্ছা, ভিপিএন ছেড়ে দাও। ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট স্পিড কমে যাবে। আচ্ছা, দেখতে পাবে। তাহলে আমি একটু তাহলে এই স্ক্রিন গুলো খুব দ্রুত না বদলাই, ধীরে ধীরে আগাই, কেমন? তাহলে কি বুঝতে পারলে যে এই যে ক নামক দেশ, এইখানে যদি আমরা বি নামক দেশটার কথা বলি, এই যে বি নামক দেশ, এই দেশটার মধ্যে কি হয়েছে? কি হয়েছে বলো দেখি? এই দেশটার মধ্যে এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের দ্রব্য বা সেবা লেনদেন হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। এটা কিন্তু প্রধান শর্ত। আর এ নামক দেশটি নিজের সাথে লেনদেন করছে না, বরং আর একটা দেশের সাথে লেনদেন করতেছে। কোন দেশ? ধরো ও বি এর সাথে লেনদেন করতেছে। তাহলে বি এর সাথে যখন লেনদেন করবে, তখন এটাকে আমরা বলবো বৈদেশিক বাণিজ্য। আন্তর্জাতিক। আমি কি ক্লিয়ার? এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন খুবই আসে, বলা যায় প্রায়ই আসে। সেই প্রশ্নটা কি? তোমরা এখানে যাদের খাতা কলম আছে তারা লিখে নিতে পারো প্রশ্নটা। সেটা কি? যে ওই দুইটা দেশের উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে বলবে যে এইটা কোন দেশ আর অপরটা কোন দেশ। কথাটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, দাঁড়া আমি তোমাদের প্রশ্নগুলো লিখে দিই। লিখে যখন দেবো তোমরা খাতায় লিখে নিতে পারবে। বাংলাতে লিখে দিলেই ভালো, কারণ অনেকে বুঝবে না, না হলে আবার। আচ্ছা, এই যে গোল গোল চিহ্ন আঁকতেছি, সেগুলো কি দেখা যাচ্ছে বলো তো? এগুলো দেখা যায়? জি স্যার। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। অল ইজ ওয়েল। আচ্ছা, এবার তাহলে শোনো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার তাহলে বলো, একটি দেশের উন্নতির জন্য কোন বাণিজ্যটা বেশি ভালো হবে বলো তো? ক্যারিয়ার বলতে পারে আমাকে? একটি দেশের উন্নতির জন্য কোন কোন বাণিজ্যটা ভালো হবে? অর্থনৈতিক বাণিজ্য। সেটা কোন? অভ্যন্তরীণ না আন্তর্জাতিক? আন্তর্জাতিক। বোঝা গেছে বা? আচ্ছা, তাহলে জি স্যার। হ্যাঁ, ক ও খ দেশের বাণিজ্যের ধরন চিহ্নিত করো, এমন প্রশ্ন আসবে। বাণিজ্যের ধরন চিহ্নিত করো। বোঝা যায়? প্রশ্নটা দেখা যায় সবার? এটা হলো ক। তাহলে ক এবং খ দেশের বাণিজ্যের ধরন চিহ্নিত করো। কেমন বাণিজ্য দেখতে পাচ্ছি? ক এর দেশে কি বাণিজ্য?
আর ক্ষয়ের দেশে কি বাণিজ্য, এটা আমরা গ নম্বরে পাবো, মোস্টলি এটা পাবো কোথায়, গতে। এবার আসো ঘ নম্বরে, এমন প্রশ্ন যদি আসে যে তাহলে কোন বাণিজ্যটা ভালো বা কোনটা হওয়া উচিত, এমন সিদ্ধান্ত কিন্তু চট করে দেওয়া যাবে না। এখন একটা জিনিস কি 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 বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝি যে এটা অভ্যন্তরীণ বাণিজ্য, আর কি কি দেখলে বুঝি সেটা বাহ্যিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য, এটা বোঝার একটা সহজ বুদ্ধি আছে। এই দেখো, এই আমি একটু মার্ক করলাম, দেখো তো কি লিখলাম, সময় এবং অর্থ সাশ্রয় হয়, দেখতে পাচ্ছ? এটা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে। অভ্যন্তরীণ বাণিজ্যের একটা বড় বৈশিষ্ট্য হলো ছোট আকারের বাণিজ্য হয়, সময় এবং অর্থ সাশ্রয় হয়, এটা দেখেও তুমি বুঝবে এটা অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে বুঝবা, যখন সার্বভৌম কি দুই বা ততোধিক সার্বভৌম দেশ পার হবে, একটি দেশ থেকে আরেকটা দেশে যাবে, এতে সময়ও বেশি লাগবে এবং অর্থও বেশি লাগবে। এবং আরেকটা মজার বিষয় যে এই অভ্যন্তরীণ বাণিজ্যের থেকে আন্তর্জাতিক বাণিজ্যের আকার কিন্তু অনেক বড় হয়, হয় কিনা বলো? অবশ্যই বড় হয়। আন্তর্জাতিক বাণিজ্য বড় বড় মানে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা হয়। আর ধরো এই রংপুর থেকে দিনাজপুরের ব্যবসা, এটা তো আর হাজার কোটি টাকার ব্যবসা হয় না, হয় কি? হয় না। ক্লিয়ার এবার? এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট একটা সিকিউ। এই বাণিজ্য থেকে প্রশ্ন আসলে প্রথমেই বাণিজ্য ধরন নিয়ে প্রশ্ন আসে। আমি কি বোঝাতে পারছি? বলো ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, রুবাইয়া বলো, তুমি তো খাতা কলম ছাড়া এমনি এমনি শুনতেছো খালি গল্প। স্যার দেখতেছি তো। আচ্ছা, দেখতে পারলে তো হলোই। আচ্ছা, স্যার স্ক্রিনশট নিচ্ছি, পরে হ্যাঁ, তুলবো। স্ক্রিনশট নিতেই থাকো। এবার আসো, আমাদের এই অধ্যায়ের নাম যেটা, সেটার নাম কি, আন্তর্জাতিক বাণিজ্য, তাই না? আমরা কিন্তু এখানে অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে বেশি কথা বলবো না, আন্তর্জাতিক বাণিজ্য নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য যদি আমরা বলতে চাই, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য কেন গড়ে ওঠে, বা এক্সাক্ট এখানে বাণিজ্য কেন গড়ে ওঠে, এটা প্রশ্ন আমরা বলছি, তার উত্তর তোমরা জানো, খালি সামারি টেনে দিই। যে একটি দেশ কোনো একটা দ্রব্য উৎপাদনে চরম লেখা আছে, এখানে চরম হবে না, এখানে হবে মূলত কি, পরম হবে। কি হবে? আমি কিন্তু বলছিলাম পরম ব্যয় সুবিধা হবে, পরম ব্যয় সুবিধা। সবাই দেখতে পাও? অনেক বড় করে জি লিখেছি স্যার। কিন্তু। পরম ব্যয় সুবিধা। পরম ব্যয় সুবিধা মানে কি? পরম ব্যয় সুবিধা মানে হলো একটি দ্রব্য উৎপাদনে একটি দেশ অপর কোনো দেশের থেকে খুব ভালো অবস্থানে থাকে, তখন সেই দেশটি সেই দ্রব্য বা সেবাটা উৎপাদন করবে। আমি কি ক্লিয়ার? আচ্ছা, এই গেল, এর নাম পরম ব্যয় সুবিধা। ঠিক আছে, এবার যে ব্যয় সুবিধাটা বলবো, তিন কারণে বাণিজ্য হয়, এটার নাম হবে তুলনামূলক ব্যয় সুবিধা। কি নাম হবে? তুলনামূলক ব্যয় সুবিধা। পরম ব্যয়টা আরেকবার বললে সুবিধা হতো। আচ্ছা, বলছি। তুলনামূলক ব্যয় সুবিধা। পরম ব্যয় সুবিধা এক্সাক্ট কি জানো? পরম ব্যয় সুবিধা এটা বলছে যে একটি দেশ কোনো একটা নির্দিষ্ট দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে অপর দেশের থেকে সুবিধা লাভ করবে। একটি দেশ, দ্রব্য হবে কয়টা, একটা, বুঝতে পারো? দেশ হবে কয়টা, একটা, আর দ্রব্য হবে কয়টা, একটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটি দেশ যদি কি হয়, অপর দেশ কোনো একটা দ্রব্য বা সেবা উৎপাদনে অপর দেশের তুলনায় সুবিধা লাভ করে, তাহলে সেটার নাম হবে পরম ব্যয় সুবিধা। এবার কি ক্লিয়ার? বলো, কথা বলো বিভা। জি স্যার। তাহলে একটার নাম পরম ব্যয় সুবিধা, এটা গেল পরম ব্যয় সুবিধা। আর একটা নাম হবে, ওটা তো লেখাই আছে, আমি তারপর লিখে দিচ্ছি কেন, তো তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে, তুলনামূলক ব্যয় সুবিধা। তাহলে তুলনামূলক ব্যয় সুবিধার ক্ষেত্রে একটা শর্ত আছে কিন্তু, এখানে থাকবে দুইটা দেশ এবং দ্রব্য থাকবে কয়টা, দুইটা। কথা বুঝলে? তুলনামূলক ক্ষেত্রে কেমন, ধরা যাক এইটা বাংলাদেশ,
ঠিক আছে, যদিও বাংলাদেশের মতো লাগে না, ধরো বাংলাদেশ, বাংলাদেশ ধরে নিতে হবে। আমরা এটা একটা কালার দিই, তাহলে সুবিধা হবে। বি ফর বাংলাদেশ, রেড কালার, তাই না? আচ্ছা, আর ধরো আর একটা দেশ নাও, ধরো আমেরিকা। দুইটা দেশ কোন একটা দ্রব্য বা সেবা উৎপাদনে এই দেশটার অধিক সুবিধা থাকতে পারে, এই দেশের অসুবিধা থাকতে পারে। আমরা এখানে একটা পয়েন্ট ধরতে পারি, সে পয়েন্টটা বললে তোমাদের সুবিধা হবে। ধরো আমরা এখন উৎপাদন করতেছি তৈরি পোশাক, আর কি, গাড়ি। তৈরি পোশাক এবং গাড়ি উৎপাদনের ক্ষেত্রে কেউ একজন বলো তো, যে ধরো সামনের যে বক্সটা, এইটা হলো তৈরি পোশাক, আর পরেরটা হলো গাড়ি। তাহলে বলো, এই যে বাংলাদেশ কি উৎপাদন করে? তৈরি পোশাক ভালো উৎপাদন করে। অপরদিকে আমেরিকা গাড়ি উৎপাদনে ভালো। ওরা ভালো কিনা বলো? জি স্যার। গাড়ি উৎপাদনে ভালো। তাহলে বাংলাদেশ যেটাতে বেশি ভালো, বাংলাদেশ সেটা উৎপাদন করুক, আর আমেরিকা যেটাতে ভালো, আমেরিকা সেটা উৎপাদন করুক। আমি কি বোঝাতে পারছি? কোনো দেশ দুইটি দ্রব্য উৎপাদনে একই সাথে ভালো, এবং মানে দুইটা দ্রব্য উৎপাদনে একই সাথে ভালো হতে পারে না। সেক্ষেত্রে অপশনটা কি দাঁড়ায়? অপশনটা এমন দাঁড়ায়, তাহলে যে দেশ যে উৎপাদন করতে ভালো সে সেটা উৎপাদন করবে, আর যেটা উৎপাদন করতে খারাপ সে সেটা আমদানি করবে। ক্লিয়ার? এবার ধরো বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনে ভালো, তাহলে বাংলাদেশ তৈরি গাড়ি এবং তৈরি পোশাকের মধ্যে তৈরি পোশাক উৎপাদন করবে এবং রপ্তানি করবে, এবং গাড়ি উৎপাদনে খারাপ, তার গাড়ি বাংলাদেশ কি করবে? আমদানি করবে। এতে বাংলাদেশেরও লস হবে না, এবং কি হবে, আমেরিকার আবার দেখো তৈরি পোশাকে তারা ভালো না, কারণ ওদের গড় মজুরি বেশি, ওরা আবার গাড়ি উৎপাদনে ভালো। পরে দেখো ওরা গাড়ি উৎপাদন করবে এবং তৈরি পোশাক আমাদের কাছ থেকে কিনবে। আমি কি ক্লিয়ার? এটার নাম হলো তুলনামূলক ব্যয় সুবিধা। একটু পড়াটা দ্রুত আগাই, অনেক পড়াগুলো হয়েছে, অনেকের আবার খারাপ লাগতে পারে। আচ্ছা, তারপরের পয়েন্টটার নাম কাঁচামালের প্রাচুর্যতা। কাঁচামাল তো বোঝোই তোমরা, যে কোনো একটা কাঁচামাল অপর দেশে বেশি থাকে। জন্মগতভাবে একটা দেশ এক এক রকম ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাই না? এক দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এক এক রকম। তাহলে যে দেশে যেটা বেশি কাঁচামাল পাওয়া যায় সে সেটা নির্ভর উৎপাদন করবে, আর যার কাঁচামাল বা যার রিসোর্স কম সে ওই নিবিড় না করে যেটাতে বেশি সেটা দিয়ে করবে। ক্লিয়ার? এবার সামনে আগাই। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব মানে প্রয়োজনীয়তা ওটা আমরা জানি। এবার যে জায়গাটায় আমরা মনে হয় আলোচনা চলে, আমরা বাণিজ্য কার কিভাবে হয় এটাও মানে শিখছি, তাই না মুশফিক? মুশফিক বলো, বাণিজ্য জি কিভাবে স্যার। হয় আমরা শিখি নাই? ওই যে একটা চার্ট দিয়ে, হ্যাঁ স্যার। চার্ট দিয়েও শিখছি। ভালো, তো পড়া তো অনেকখানি এগিয়ে গেছে। তাহলে এবার আজকে রিকল হচ্ছে স্যার এই দেখো। স্যার এই অধ্যায় তো আমাদের শেষ হয়েছে স্যার। তুমি কি এখন বলছো শেষ হয়েছে? তা আমি যে বললাম যে শেষ হয়েছে কিনা তোমরা তো বলতে পারলা না। স্যার আমার তো মনে ছিল না, আর ফার্স্ট তো কথা হচ্ছে স্যার, আমি তো খাতা আনি নাই, পরে স্যার দেখলাম যে আমি এই অধ্যায় শেষ হয়েছে আমাদের স্যার। পড়া দেখে মনে হচ্ছে যে শেষ হয়েছে। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে একটু রিভিশন হোক কিছুটা হলেও। জি স্যার। আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্য, আমদানি দ্রব্য, ধরো বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দেখবো আমরা। আমরা কি দেখতে চাই? বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য। তো বৈদেশিক বাণিজ্যের কয়টা ভাগ হবে? বৈদেশিক বাণিজ্য হবে দুই প্রকার। কয়টা ভাগ হবে? দুই প্রকার। কি কি হতে পারে? এনি আইডিয়া? একটা হবে আমদানি বাণিজ্য, একটা হবে আমদানি বাণিজ্য, আর একটা হবে রপ্তানি বাণিজ্য। কথা কি বুঝতে পারো? তাহলে আমদানি বাণিজ্য আমরা দেখবো জি একটা, স্যার। আর একটা দেখবো রপ্তানি বাণিজ্য। তাহলে আমদানি বাণিজ্য কাকে বলে সেটা দেখবো। আমদানি মানে কি? কোন একটা দেশ থেকে অপর একটা দেশ কি করে? দ্রব্য বা সেবা নিয়ে আসে, কিনে আনে, টাকা খরচ করে, সেটাকে আমরা বলি আমদানি বাণিজ্য। আর একটা নাম রপ্তানি বাণিজ্য, যেটা আমরা রপ্তানি পাঠাই। এখন যদি বাংলাদেশের ক্ষেত্রে আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য এই দুটো দেখাতে চাই, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? বুঝতে পারলে? তাহলে বিষয়টা কেমন দেখাবে, এটাই তো প্রশ্ন, তাই তো? আচ্ছা, তাহলে বাংলাদেশের আমদানি বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি সহজভাবে বলতে চাই,
যে বাংলাদেশ আমদানি করে এমন দ্রব্যগুলো কি কি, সেগুলো বলতে পারলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায়। বাংলাদেশ কি কি আমদানি করে? নিত্য ব্যবহার্য দ্রব্য আমদানি করে, কাঁচামাল আমদানি করে, তারপর মূলধনী দ্রব্য আমদানি করে। এছাড়া আরো একটা এখানে পয়েন্ট লেখা যায়, সেই পয়েন্টটার নাম কিরকম, যে সংরক্ষিত দ্রব্য। এটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিছিলাম কিনা বলো? সংরক্ষিত দ্রব্য। এখন কেউ একজন আমাকে বলো, সংরক্ষিত দ্রব্য জিনিসটা কি? কেউ বলো, সংরক্ষিত দ্রব্য এই জিনিসটা কি? কেউ শুনতে পায় না? পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে বলো জি সংরক্ষিত স্যার, দ্রব্য কি? পাচ্ছি। যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা, সামন্ত রোজাই বলুক। হ্যাঁ স্যার, ভুলে গেছি তো। সংরক্ষিত হতে পারে সরকারি কোনো কিছু যেটা সংরক্ষণ করে রাখা হয়, দেশের সম্পদ মূল্যবান। আচ্ছা, তাহলে সংরক্ষিত দ্রব্য কাকে বলে এটা বলতে পারছো না, তাই তো? চলো আমি ব্যাখ্যা দিই তাহলে সংরক্ষিত দ্রব্যের। লিখে নাও, কারো কাছে খাতা থাকলে আমি যেটা লিখতেছি লিখে নাও। ওকে স্যার। যে সকল দ্রব্য সরকার কর্তৃক বা যে সকল দ্রব্যের বাণিজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত থাকে, নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রিত থাকে। এবার কি ক্লিয়ার? এখন এই দ্রব্যগুলো কি কি হতে পারে, এটাই তো প্রশ্ন, তাই তো? যেমন অস্ত্র, আর একটার নাম মাদক দ্রব্য। বোর্ডে লিখে দেওয়ার মতো হচ্ছে না রোজা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লাস আরো ভালো হবে। আমি আমার ওয়েব ক্যাম ব্যবহার করব, চিত্র হাতে আমি তোমাদের উপস্থিত এঁকে দেবো একদম লাইভ, ফলে কোনোভাবে মনে হবে না যে আমি পাশে নাই তোমাদের। তাহলে সংজ্ঞাটা লিখে নাও। তাহলে যে সকল দ্রব্য বা যে সকল দ্রব্যের বাণিজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত থাকে, বা যে কেউ চাইলে যে সকল দ্রব্যের বাণিজ্য করতে পারে না, সরকার নিয়ন্ত্রণ করে, এই দ্রব্যটাকে আমরা বলবো সংরক্ষিত দ্রব্য। সংরক্ষিত দ্রব্য কি কি হতে পারে? অস্ত্র এবং মাদক দ্রব্য। এখন অস্ত্র কি আমদানি করার দরকার আছে? আমরা কি মানে জাতিগতভাবে অস্ত্র কি উৎপাদন করি? খুবই করি কি করি না? পৃথিবীর উন্নত যেসব দেশ, ওরাই বেশিরভাগ অস্ত্র উৎপাদন করে। ফলে আমাদের কাছে কি এসব বিষয়ের কোনো রিসোর্স নাই, তেমন আমাদের কোনো জ্ঞানও নাই। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি সংরক্ষিত দ্রব্য। তাহলে যে সকল দ্রব্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত থাকে, এটাকে আমরা বলছি সংরক্ষিত দ্রব্য। অস্ত্র এবং মাদক, তাহলে একটা নাম ছিল কি অস্ত্র ও মাদক। এখন কেউ যদি বলে বসো, স্যার মাদক কি আমাদের আমদানি করার দরকার আছে? অবশ্যই আছে, কারণ এরকম লাখো পিপাসার্ত মানুষের জন্য এরকম বিদেশি আহ তৃষ্ণা নিবারণের জিনিস তো দরকার আছে। বাংলাদেশে যদি তোমরা কখনো তিনটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের আছে, তিনটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি কি কেউ কি বলতে পারো? বাংলাদেশে তিনটা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, রুবাইয়া বলো দেখি এই এয়ারপোর্ট তিনটার নাম কি? স্যার সৈয়দপুরে একটা, ঢাকায় একটা। হ্যাঁ, মানে রংপুর দিয়ে শুরু করলো। সৈয়দপুর কবে থেকে ইন্টারন্যাশনাল হলো? রিসেন্টলি মনে হয়। তার মানে বোঝো না এই ব্যাপারটা। স্যার একটু বুঝান। আচ্ছা, আমি বলছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দর প্রত্যেকটা দেশে নির্ধারিত থাকে। আমাদের দেশে তিনটা আছে।
আমাদের দেশে কয়টা আছে? তিনটা। এই মুশফিকুর চলে গেল কেন? রাগ করছে নাকি সে? কই স্যার, আসি তো স্যার। হ্যাঁ, লেফট দেখাচ্ছে। আচ্ছা, না স্যার, আসি তো। বাংলাদেশে এইটা লিখে টিকে নাও, আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? 3টা। 3। ভেরি গুড। 3টা কি কি? দ্যাটস দ্য কোয়েশ্চন, তাই তো? নাম্বার 1, হ্যাঁ। 3টি। নাম্বার 1 সেটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার নাম শাহজালাল। ঠিক আছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা। আর একটা হলো সিলেটে আছে ওসমানী। ওসমানী কোথায়? সিলেটে। ওই যে এমএজি ওসমানী, মুক্তিযুদ্ধের সেনাপতি, তাকে নিয়ে। আর একটা আছে শাহ আমানত। শাহ আমানত কোথায় কেউ জানে? তাহলে এবার তাহলে বলার কথা যে কোনটা কোথায়। শাহজালাল আছে কোথায়? ঢাকায়। ওসমানী আছে সিলেটে। লিখে দিচ্ছ কেউ? এটা কিন্তু জি স্যার, লাগবে, লিখতে। যে কোনো জায়গায় লাগবে, তোমার বেসিক সেন্সে কথা বলতে গেলে লাগবে। আর শাহ আমানত হলো চট্টগ্রামে। এবার কি ক্লিয়ার? এই তিনটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এই জন্যই বলা হয় এখান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে। বাকি অন্যান্য ফ্লাইট গুলো 8টা আছে, সেগুলো হলো অভ্যন্তরীণ। ওখানে কোনো আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারে না, নিয়ম নাই। আচ্ছা, এই তিনটে এয়ারপোর্টে উল্লেখযোগ্য পরিমাণ ডিউটি ফ্রি শপ আছে। এমন কিছু দোকান আছে যেগুলোতে কর দিতে হয় না, কম পয়সায় পাওয়া যায় আর কি। তো ফরেন লিকার পাওয়া যায় এই তিনটে এয়ারপোর্টে। যে তিনটে এয়ারপোর্ট গেলে বোঝা যায় যে মনে হয় বাংলাদেশে আসি নেই। এরকম ওপেন বিক্রি হচ্ছে সবকিছু, মানুষ এরকম অবৈধ জিনিস খাচ্ছে বা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে কিংবা বিমানে যাচ্ছে পার হচ্ছে, তখন ওগুলো সহ্য হবে না। আচ্ছা, যাই হোক, আমরা বরং আমাদের কথাটা এগিয়ে নিয়ে যাই। তাহলে আমদানি দ্রব্যগুলো আমরা বুঝলাম। এবার আসো রপ্তানি দ্রব্য। রপ্তানি দ্রব্য বাংলাদেশের, আমি লেখাগুলো মুছে দিচ্ছি। তো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, যদি আমরা বলতে চাই যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য মানে কি? এই মুশফিক বলো, রপ্তানি বাণিজ্য কি? বলো। এই ছেলেটা কই গেল? ঘুমাইছে মনে হয়। তুমি বলো তাহলে। স্যার, আসছি স্যার। নেট হ্যাঁ, প্রবলেম স্যার একটু। আচ্ছা তাহলে আচ্ছা, নেটের লো স্পিড দিয়েও তো ব্যবহার করা যায় গুগল মিট, অতটা ঝামেলা হয় না তো। হইতেছে না তো স্যার, আপনার স্ক্রিন মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। ও, জি স্যার, এই জন্য বারবার মোবাইল লিখছি নেটওয়ার্ক, আবার মোবাইল জয়েন্ট হচ্ছে। নেটওয়ার্ক তো। আমার তো একদম পারফেক্ট আমাদের সমস্যা, তখন থেকে। কি সমস্যা হচ্ছে? আমাদের তো সমস্যা নাই স্যার, তোমরা, কোনো সমস্যা নাই স্যার। হ্যাঁ, আমার একবারও সমস্যা হচ্ছে না। ভেরি আমারও গুড। না। তাহলে তো সমস্যা আমারই স্যার হচ্ছে। আমারও মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে না। আচ্ছা, মাঝে মাঝে আলো আঁধারি পরিবেশ, চর্যাপদের ভাষা, তাই তো? আচ্ছা, জি স্যার। এবার মাইক বন্ধ করে আমরা বাংলাদেশের রপ্তানি বাণিজ্য গুলো পড়ি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বা বাংলাদেশের এক্সপোর্ট প্রোডাক্টস, এই যে রপ্তানি বাণিজ্য, এই জিনিসটা কি? বাংলাদেশের রপ্তানি বাণিজ্য পণ্যগুলো মূলত দুই ধরনের। একটা হলো প্রচলিত রপ্তানি পণ্য, বাণিজ্য দেখছি কেন, এটা হবে প্রচলিত রপ্তানি পণ্য। প্রচলিত রপ্তানি পণ্য। এখন প্রচলিত রপ্তানি পণ্য বলতে আমি কি বোঝাচ্ছিলাম? এনি আইডিয়া? কেউ বলতে পারে, জানে কেউ? যেগুলা চলে এখন প্রচলিত আছে, ওগুলাই তো। ইন্টারেস্টিংলি রোজা যেটা বললো সেটাই, কিন্তু বাস্তবে অর্থ কি জানো? আমরা বাস্তবিকভাবে যেটা বলি
যে যেটা বাজারে চলে সেটা প্রচলিত, আর যেটা চলে না, মানুষ খায় না, মানুষ নেয় না, সেটা অপ্রচলিত। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই কথাটা পূর্ণ বিপরীত। পূর্ণ বিপরীতটা কেমন? আমরা যদি বাংলাদেশের বর্তমান রপ্তানি আয়ে অবদান দেখি, তাহলে প্রচলিত রপ্তানি পণ্যের বাংলাদেশের জাতীয় আয় অবদান 15 থেকে 20% এর বেশি হবে না। অপরদিকে অপ্রচলিত রপ্তানি পণ্যের রপ্তানি আয় অবদান একদম কত, 80 থেকে 85%। কথাটা কি বুঝলে? 80 থেকে 85% হতে পারে আমাদের মানে রপ্তানি আয় অবদান। তার মানে কি এটা দাঁড়ালো, যদি রোজার কথা ধরি, যেটা বাজারে চলে না সেটা বিদেশের মানুষ খায়। বিদেশের মানুষ এতই বোকা যে বাংলাদেশ থেকে এমন চলে না এমন কোনো পণ্য কিনে নিয়ে যাবে, খাবে। সেটাই তো। তাহলে বাজারে চলে না, খায় না, কাটতি নাই, এই জিনিসটা বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, রপ্তানি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে রপ্তানি পণ্যের ক্ষেত্রে প্রচলিত মানে কি? এই সংজ্ঞাটা আমি অনেকবার বলেছি। দেখি পণ্যগুলো লিখলে আপনারা বুঝতে পারেন কিনা। স্যার 5টি পণ্য, তাই না? রাইট, এই তো ধরে ফেলছে। পাট, চা, চামড়া, নিউজ প্রিন্ট এবং ফার্নেস অয়েল বা পেট্রোলিয়াম পণ্য। এই কয়েকটা দ্রব্য হলো কি, এই কয়টা দ্রব্য কি দাঁড়ালো? প্রচলিত। মূলত এখান থেকে একটা সংজ্ঞা দাঁড় করানো যায়। সেই সংজ্ঞাটাকে আমি বলি, শোনেন একবার। এই সংজ্ঞাটা হলো যে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে যেসব দ্রব্য বা সেবা রপ্তানি করে থাকে সেগুলো কি, বাংলাদেশ তার জন্মলগ্ন মানে কি 71 সাল, 71 সাল থেকে যেসব পণ্য রপ্তানি করে বা যেসব পণ্য দিয়ে এগুলোই বাংলাদেশের, তো এগুলোই প্রচলিত না। এগুলোই হলো প্রচলিত। আর বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে আগে ছিল না, নতুন সংযোজন, সেইটার নাম হবে অপ্রচলিত। বস্তুত আমরা যেসব পণ্য এখন রপ্তানি করি এগুলো কোনোটি বাংলাদেশের রপ্তানি বা বাণিজ্যের পণ্য অংশ ছিল না। এবার কি ক্লিয়ার? বুঝতে পারো? এরকম একটা সিকিউ কিন্তু মাঝে মাঝে আসে। কেমন আসে আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, আর একটা নাম অপ্রচলিত দ্রব্য। অপ্রচলিত মানে কি? ওই যে রোজা যেটা বললো, বাজারে চলে না, আমরা খাই না, বাইরের মানুষকে খায়, খা, তাই তো? এই যে দেখো তৈরি পোশাক, তৈরি পোশাকের মধ্যে সবচেয়ে বড় তৈরি পোশাক আছে, বস্ত্র শিল্প আছে, হস্তশিল্প আছে। হস্তশিল্প মানে কি কেউ জানে? হাতের কাজের শিল্প। হাতের কাজের শিল্প, এই তো ভালো বলছো। সৃজনশীল শিল্প। সৃজনশীল শিল্প মানে কি? এনি আইডিয়া? আমরা তো সৃজনশীল পড়ি স্যার, সৃজনশীল আমাদের মাথা নষ্ট করে। এ আবার শিল্প আছে নাকি? সৃজনশীলেরও শিল্প আছে। কি এটা স্যার একটু বললেন যদি। আচ্ছা, সৃজনশীল শিল্প মানে হলো, কথাও তো সৃজনশীল টাইপেরই তো শিল্প শোনো, না। সৃজনশীল বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলা হয়, এই যে ধরো কোনো সিনেমা, কোনো অ্যালবাম বা কোনো চিত্র, মানে ওই অয়েল পেন্টিং বা ওয়াটার কালার বা বড় কোনো চিত্রকর্ম, বড় কোনো সাহিত্যকর্ম, বড় কোনো সিনেমা, এগুলো কি বিদেশের মানুষ টাকা দিয়ে কিনে না? ভারতের রপ্তানি আয়ের যে সেক্টরগুলো কাজ করে তার মধ্যে একটা বড় সেক্টর হলো যে সিনেমা বিক্রি হয় ভারতে। একই সাথে ভারত থেকে শুরু করে মিডল ইস্ট, আমেরিকা, ইউরোপ মিলে বিভিন্ন দেশে একই সাথে ভারতের সিনেমা মুক্তি পায়, হিন্দি সিনেমা। তোমরা জানো না? শুনছো তো, এটা অনেকবার শুনছো যে যে সিনেমা ভারতে মুক্তি পাচ্ছে সেই সিনেমা এখন বাংলাদেশেও মুক্তি পায়, পায় না? সম্প্রতি হ্যাঁ, এরকম পাই তো। হচ্ছে তো। তাহলে সেটা কি এমনি এমনি আসে? টাকা দেওয়া লাগে না? আমরা এগুলোকে বলবো সৃজনশীল শিল্প, যেখানে মানুষ তার সৃজনশীলতা ব্যবহার করে, তার বুদ্ধিমত্তা ব্যবহার করে এবং
ভিজিবল কোনো কিছু না, বরং তার দক্ষতা এইসব বিক্রি করে সে কামাই করে। আমার কথা কি বুঝছো? আচ্ছা, এবার একজন আমাকে বলবে, কে বলবে আমি দাঁড়াও নামটা বলি, আগে দেখি লিস্টে কে কে আছে। আচ্ছা, বেশি মানুষই তো নেই, কাকে জিজ্ঞেস করে? আচ্ছা জিম বলো, জিম বলো। এখানে বস্ত্র দ্বারা কি বোঝাচ্ছি? স্যার দেখতে পারতেছি না। এবার দেখা যায় বস্ত্র? না আচ্ছা, না দেখতে পেলে এইটা আমাকে বলো যে তৈরি পোশাক আর বস্ত্র এর মধ্যে পার্থক্য কি? স্যার যেটা সেলানো থাকে বা পরিধান করা যায় যে কিছু কিনে, সেটা গার্মেন্টস। ওকে বলতে দাও, বিবাহ ওকে বলতে দাও। মমতাসী বলো, তৈরি পোশাক কি পারবো আর না। বস্ত্র কি? আরে বোকা, বস্ত্র হলো থান কাপড়, আর তৈরি পোশাক মানে সেলাইওয়ালা কাপড়। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে যদি কোনো কাপড় সেলাই করা থাকে সেটাকে বলবো রেডি টু ওয়্যার, সেটা নাম হবে তৈরি পোশাক। আর যদি কোনো কাপড় সেলাই করা না থাকে, থান কাপড় থাকে, তাকে তাহলে আমরা কি বলবো? বস্ত্রশিল্প বলবো। বস্ত্র। বস্ত্রশিল্প। এই তো বুঝে গেছো, ভেরি গুড। আচ্ছা, হস্তশিল্প তো আমরা বুঝি হাতের শিল্প। তো এই সব, এই দেখো দ্রব্যগুলো দেখো, কতগুলো দ্রব্য আছে অপ্রচলিত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে। কেন হবে না এই দ্রব্যগুলোর অবদান 80%? দেখো তো, এরা মাত্র 5টা, আর এরা হলো কয়টা? 1 2 3 4 5, এগুলো অনেক ধরনের দ্রব্য। বাংলাদেশের মাত্র কয়েকটা সিরামিক প্রতিষ্ঠান আছে, সিরামিকের এত তৈরি করে তৈজসপত্র, তারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কম্পিট করে। আমার কথা কি বুঝতে পারছো? এবার এখান থেকে একটা সিকিউ হতে পারে, কেমন সিকিউ হতে পারে এটা বলি। হ্যালো? জি স্যার বলেন। আচ্ছা, জি স্যার, সিকিউটা, বলেন আপনি স্যার। সিকিউটা হতে পারে এরকম যে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে একটি পরিচিত নাম। আমার কথাটা শোনো, এই ভিডিওটা রেকর্ড আকারে ইউটিউবেও থাকবে, দেখে নিতে পারবে। বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে একটি পরিচিত নাম। বাংলাদেশ পূর্বে পাট চাষ আমরা রপ্তানি করতো, এখন অনেক ধরনের দ্রব্য রপ্তানি করে, বা এই কথাটা এইভাবে ঘুরিয়েও বলা থাকতে পারে যে বাংলাদেশ বর্তমানে পাট, চা, তারপর হলো তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, জুতা, হোম টেক্সটাইল, নিউজ প্রিন্ট ইত্যাদি রপ্তানি করে থাকে। উক্ত রপ্তানি দ্রব্য হতে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক আয় করে থাকে। এবার নম্বরের প্রশ্ন, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। প্রশ্নটা এরকম আসতে পারে যে উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের পরিচয় দাও, বা রপ্তানি পণ্য চিহ্নিত করো। প্রশ্নটা তখন কি এখানে, স্যার সব আকারে লিখতে হবে অ্যান্সারটা? তখন তোমাকে এখান থেকে বের করতে হবে এইখান থেকে আর এইখান থেকে, এগুলো মিক্স করে দেওয়া থাকবে। কি করা থাকবে? জাম্বল করা থাকবে, মিক্স করা থাকবে। এই মিক্স দুইটার উপর থেকে তোমাকে তখন উত্তর দিতে হবে যে কোনটাকে আমরা বলছি প্রচলিত আর কোনটাকে বলছি অপ্রচলিত। আমার কথাটা কি বুঝছো? এটা বোঝার সহজ বুদ্ধি আমি আবার বলছি, শোনো। যদি বলে যে প্রচলিত এবং অপ্রচলিত এই দুইটা রপ্তানি পণ্য কোনগুলো, এটাই তো প্রশ্ন, তাই না? এখন তুমি কি করবে? প্রচলিত পণ্যের আগে সংজ্ঞা দাও, তারপরে অপ্রচলিত পণ্যের সংজ্ঞা দাও। বুঝলে? প্রচলিত সংজ্ঞা আগে দিলা, যে পূর্বে বাংলাদেশ রপ্তানি করতো না, বর্তমানে রপ্তানি করে, বা বর্তমানে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য পরিমাণ অবদান রাখে এমন পণ্যগুলোকে বলা হয় প্রচলিত দ্রব্য। আমি সংজ্ঞাটা এখানে দেখাচ্ছি, যে সংজ্ঞাটা এখানে আমার নাই লেখা। যাও, যে পূর্বে রপ্তানি, বাংলাদেশ যেসব পণ্য দ্বারা
রপ্তানি বাণিজ্যের যাত্রা শুরু করে সেটাই হলো প্রচলিত দ্রব্য। এটা হলো পাঁচটা, হাতের পাঁচ, মনে থাকলেই হবে। আর যেসব পণ্য আগে রপ্তানি করা হতো না, এখন রপ্তানি করা হয়, সেগুলোর নাম অপ্রচলিত দ্রব্য। তাহলে তোমাদের এক্সাক্ট এখানে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে শুধু ওই পাঁচটা দ্রব্য, যে পাঁচটা দ্রব্য প্রচলিত। আর এই পাঁচটার মধ্যে যেগুলো থাকবে না সেগুলো হয়ে যাবে কি? সেগুলো কি হবে? অপ্রচলিত। অপ্রচলিত। তাহলে কি সহজ হলো এবার? জি স্যার। বেশ, তাহলে প্রচলিত সংজ্ঞা দাও, অপ্রচলিত সংজ্ঞা দাও, প্রচলিত কোনগুলো আলাদা করে লিখো, অপ্রচলিত কোনগুলো আলাদা করে লিখো, 3 এ 3 নিয়ে নাও, কোনো চাপ নেই। আমি কি বোঝাতে পারছি? বলো বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্যার আচ্ছা, ভেরি গুড। এবার আসবে ঘ নম্বর। ঘ নম্বর আসবে যে উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আহ, বাংলাদেশের রপ্তানি আয়ে কোন ধরনের পণ্যের প্রতি নজর দেওয়া দরকার, বা বাংলাদেশের রপ্তানি আয়ের গতিধারা ব্যাখ্যা করো। রপ্তানি আয়ের গতিধারা মানে কি? গতিধারা, হোয়াট এক্স্যাক্টলি ইট মিনস? গতিধারা, বলো মুশফিক। স্যার এখানে অপ্রচলিত যেটা ওটা স্যার এখানে তো প্রাধান্য বেশি পাবে স্যার। প্রাধান্য তো পাবে অবশ্যই। গতিধারা মানে কি? গতিধারা জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আমাদের তিনটা জিনিস বলতে হবে। আগে কি ছিল, স্যার, এখন কিভাবে চলতেছে আর ভবিষ্যতে কিভাবে মানে কি হবে। চললে আমাদের দেশে এই তো উন্নতি হবে। ঠিক আছে, রাইট। আগে কি ছিল, তারপরে হলো বর্তমানে কি আছে, ঠিক আছে, আর তারপরে তুমি বললে ভবিষ্যতে ভবিষ্যতে। স্যার কিভাবে চললে স্যার বাংলাদেশের উন্নতি হবে বা আমাদের দেশের উন্নতি রাইট, হবে। ভবিষ্যতে কি হতে পারে। এটা কি বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্বন্ধে একটু খেয়াল করলে কি উত্তরটা দেওয়া যাবে না? এই তিনটে প্রশ্নের উত্তর দিলেই কার উত্তর হবে? গতিধারার উত্তর হবে। সবাই কি ক্লিয়ার? জি এটা জি লিখে স্যার। নাও, স্যার। লিখে নাও, গতিধারা কথাটা বড় করে লিখো। আগে কি ছিল এটা লিখো, বর্তমানে কি আছে এটা লিখো, আর ভবিষ্যতে কি হতে পারে। এই তিনটার মিশ্রণ হলো, বুঝতে পারলে? পয়েন্টগুলো ব্যাখ্যা করতে হবে না? এই পয়েন্টগুলো ব্যাখ্যা করতে হবে। এখন এইখানে ব্যাখ্যা করতে গেলে এই যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের আয়তন বাড়তেছে, আগে কত ছিল এখন কত আছে, এটা কিন্তু কেউ যদি ডেটা দেয়, ডেটা দিলে সে কিন্তু 4 এর মধ্যে 4 পাবে। অপ্রচলিত দ্রব্যের রপ্তানি এগুলো আমরা তো বাড়ছে, আমরা বুঝতেই পারছি। এগুলো এইখানে শুধু লাগবে ডাটা লাগবে, আর এই যে রেমিটেন্সের ডাটা লাগবে, তাছাড়া আর লাগবে না। এই ডাটাগুলো তোমাদের বইতেও আছে, এবং আমিও তোমাদের যত সময় সেটা প্রোভাইড করব। আমি কি বোঝাতে পারছি? বলো বুঝতে পারলে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে চলো এবার আমরা পরের টপিকে চলে যাই। পড়া কিন্তু দ্রুত আগাবে, এমনিতে সেকেন্ড পেপার আমি কমই পড়াতে চাই, তারপর যদি সেকেন্ড পেপার পড়াচ্ছি। যাও, এর মধ্যে হয়তো খবর চলে আসছে, আমাকে বিভা বসা ছবি পাঠাইছে, দেখো কি লিখছে, যে স্যার আমরা এই টপিকে ছিলাম, আমরা এখানে এখানে যেখানে ছিলাম সেটার নাম হলো বৈদেশিক ঋণ ও সাহায্যের শর্ত। তোমরা দেখতে পাও ছবিটা? জি স্যার। এই দেখো, তাহলে আমরা বলা যায় এই অধ্যায়টা শেষ করেই ফেলছি। তাও যেহেতু আমরা এটা নিয়ে কথা বলছি, তাহলে আরো প্রবলেম গুলো সলভ হলো। এবার এই টপিকটা নিয়ে কেমন প্রশ্ন আসে? বেসিক্যালি এই টপিকটা নিয়ে প্রশ্ন যেটা আসে, যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এই বাধাগুলো দেখা যাচ্ছে, এগুলো উদ্দীপকে দেওয়াই থাকবে। কথাটা বোঝো, যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বাধাগুলো কি কি। এই যে বাধাগুলো কি কি বলতে গেলে এই যে এগুলা দেখো, একই জাতীয় পণ্য রপ্তানি। একই জাতীয় পণ্য মানে কি, ঘুরি ফিরে ওই একটাই রপ্তানি করে, আর অন্য কোনো দ্রব্য নাই। তাহলে কি এরকম হলে কি মানুষের বাজার বাড়বে? দ্রব্য বা সেবার বাজার বাড়বে না। আর তোমাদেরকে আমি ক্লিয়ার করেছিলাম শুল্ক এবং অশুল্ক বাধা। শুল্ক এবং অশুল্ক মানে কি? শুল্ক মানে কি, কেউ একজন বলো, শুল্ক মানে কি? স্যার স্যার কর খাজনা স্যার এগুলো স্যার। হ্যাঁ, স্যার শুল্ক ভাব মানে আমদানি ভাব রপ্তানির উপর ধার্যকৃত কর। এটার নাম কি? জি স্যার কর আমদানি স্যার। এবং রপ্তানির উপর ধার্যকৃত করটাকে বলা হয় শুল্ক। আচ্ছা, তা এই শুল্ক বাধা মানে কি? যখন আমরা শুল্ক বাধা বলতে কি বোঝাবো? শুল্ক বাধা বলতে যেটা বোঝাচ্ছি, যে
এমন একটা বাধা যেটা ওই টাকা দিয়ে করা যায় বা সমাধান করা যায়। আর অশুল্ক বাধা হলো টাকা দিয়েও শোধ করা যায় না, খুব কঠোর একটা বাধা, যেটা যেমন ধরো কোটা। কোটা মানে কি? পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া। কোটা, এক্সাক্ট কোটা মানে হলো সংরক্ষণ করা, বা কারোর জন্য বা বিশেষ কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য কোনো কিছু সংরক্ষিত করে রাখা, এটার নাম হলো কোটা। তো কোটাকে আমরা বলছি এখানে। অর্থের জি স্যার। বিনিময় হার মানে কি? বিনিময় হার শব্দের অর্থ লিখে নাও খাতা থাকলে। খাতা আছে যেবা, 1 একক বিদেশি মুদ্রা সমান দেশীয় মুদ্রায় তত টাকা হয় বা যত পরিমাণ হয়। সহজ কথা কি, যে 1 একক আমেরিকান ডলার এর বিপরীতে বাংলা টাকা কয় টাকা পাওয়া যায়। সহজ কথা, দেখি বুঝছো তুমি? হ্যাঁ স্যার। এই তো, তাহলে $1, $1 ইজ ইকুয়াল টু কত টাকা বর্তমানে? 117 প্লাস মাইনাস 2 টাকা। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন অন্য কোনো অধ্যায় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।